স্নেহের ছাত্রছাত্রীরা, আমি ডক্টর প্রিয়তোষ বসু, যোধপুর পার্ক বয়েজ স্কুলের বাংলার মাস্টারমশাই। 2024-এর আসন্ন মাধ্যমিক পরীক্ষায় কিভাবে তোমরা প্রস্তুতি নেবে বাংলা বিষয়ে, কোন কোন বিষয়ে গুরুত্ব দেবে, কিভাবে পরীক্ষায় উত্তর উপস্থাপন করবে, কিভাবে ভয়কে জয় করবে, এই নিয়ে তোমাদের সঙ্গে আজ দু চার কথা বলবো। পাঠশালা লাইভে তোমাদের স্বাগত। প্রথম পর্বে আমরা যে আলোচনাটা করতে চাইছি সেটা হচ্ছে বাংলার যে বিপুল সিলেবাস, সেই সিলেবাস থেকে কোন কোন বিষয়গুলোকে তোমরা আলাদাভাবে গুরুত্ব দেবে। এই যে গুরুত্বের বিষয়টা বলছি, এখানে আমাদের পর্যবেক্ষণ থাকছে 2023-এর মাধ্যমিক পরীক্ষার প্রশ্নপত্র, থাকছে তার আগের কয়েক বছরের মাধ্যমিকের প্রশ্নপত্র। তার ভিত্তিতে আমরা একটা গুরুত্বপূর্ণ এলাকা চিহ্নিত করে নিয়েছি। তোমরা জানো যে এমসিকিউ এবং এসএকিউ এটা তোমাদের প্রশ্নপত্রের অনেকটা জায়গা জুড়ে থাকে। 36 নম্বরের এমসিকিউ এসএকিউ থাকে, ওই অংশের আলাদা করে গুরুত্ব দেওয়ার কিছু নেই, পুরো টেক্সটটা পড়বে তোমরা খুব ভালো করে। যেখান থেকে তোমাদের মনোযোগ বিশেষভাবে দেওয়া দরকার, বেছে নেওয়ার কিছু সুযোগ থাকলেও থাকতে পারে, সেটা হচ্ছে 3 নম্বরের প্রশ্ন এবং 5 নম্বরের প্রশ্ন। 3 নম্বরের প্রশ্নের ক্ষেত্রে আমাদের মনে হয় যে গল্পের ক্ষেত্রে তোমরা একটু বেশি মন দেবে নদীর বিদ্রোহ গল্পটাতে এবং তার সঙ্গে জ্ঞানচক্ষু গল্পটাতে। কবিতাতে অভিষেক কবিতাটা খুব ভালো করে পড়বে। অভিষেক থেকে প্রত্যাশিত যে প্রতি বছরই হয় 3 নম্বর নয় 5 নম্বরের একটা প্রশ্ন থাকে, যেহেতু গত বছর অভিষেক থেকে রচনাধর্মী প্রশ্ন এসেছে, সেই কারণে এবছর 3 নম্বরের প্রশ্ন আমরা প্রত্যাশা করছি। এখানে আলাদা করে কোনো প্রশ্নের কথা বলা যাবে না, কারণ এই প্রশ্নগুলো সবসময় হয় টেক্সট ভিত্তিক। ফলে প্রতিটা কবিতাতে বা প্রতিটা গল্পে অনেক উল্লেখযোগ্য লাইন আছে, সেগুলো তোমরা পড়তে পড়তে নিজেরা বুঝতে পারবে এবং নিশ্চয়ই তোমাদের স্কুলেও সেগুলো দেখিয়ে দেওয়া হয়েছে। সেগুলোকে তোমরা গুরুত্ব দেবে এবং দিয়ে দেখবে। কিন্তু সবসময় মনে রাখবে যে আমরা যখন গল্পের প্রশ্নের উত্তর লিখব, কয়েকটা জিনিসের দিকে তাকালে আমাদের উত্তরগুলো খুব ভালো হবে। প্রশ্নগুলো আমরা নিজেরাই মনে মনে সাজিয়ে নিতে পারি। একটা লাইন যখন আসছে, একটা উদ্ধৃতি যখন আসছে, তখন কে, কাকে, কখন, কেন, কোন প্রসঙ্গে এবং কি বলতে চেয়েছেন, এই বিষয়গুলোর দিকে গুরুত্ব দেবে। এমন হতে পারে যে প্রতিটা লাইনে তোমরা হয়তো এর উত্তর পাবে না, কিন্তু যে যে প্রশ্নের উত্তর পাবে সেগুলোই আসলে প্রশ্নের বিষয় হয়ে যাবে। সুতরাং সবসময় তোমরা গুরুত্বপূর্ণ লাইনগুলোকে যখন বেছে নেবে, তখন সেগুলোর দিকে তাকিয়ে নিজেরাই একটু ভেবে নেবে কে, কাকে, কখন, কেন এবং কোন প্রসঙ্গে। এই প্রশ্নগুলো যদি মনে মনে করো, যে প্রশ্নগুলো ওই লাইনের সঙ্গে মানিয়ে যাবে সেগুলোই আসলে ওই লাইন থেকে আসা প্রশ্ন। এটা গল্পের ক্ষেত্রে বলছি। কবিতার ক্ষেত্রে যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো, লাইনগুলো থাকবে, সেখান থেকে তোমরা তার প্রসঙ্গ এবং তাৎপর্য খুব ভালো করে দেখবে। যে প্রশ্নই আসুক না কেন কবিতাতে, সেটা আসলে প্রসঙ্গ এবং তাৎপর্যেই গিয়ে পৌঁছায়। এগুলো হচ্ছে আমাদের 3 নম্বরে যা কথা বলার সেগুলো বললাম। এবার রচনাধর্মী প্রশ্নের বিষয়ে যাই। রচনাধর্মী প্রশ্নগুলো তোমাদের সবসময়ই মনে রাখতে হবে যে সেখানে তোমাদের কিছু বেশি লেখার জায়গা আছে। 150 শব্দে উত্তর করতে হয় এবং এখানে এবছর কবিতার জন্য তোমরা খুব গুরুত্ব দিয়ে পড়বে আফ্রিকা, সিন্ধু তীরে, অসুখী একজন এবং প্রলয় উল্লাস। যখন তোমরা সিন্ধু তীরে পড়ছো, সিন্ধু তীরেতে খুব গুরুত্বপূর্ণ থাকছে কয়েকটা অংশ। প্রশ্নের উদ্ধৃতি তো অনেক হতে পারে, কবিতা থেকে আসতে পারে, কিন্তু আমি অংশগুলো বলছি। সেই অংশগুলোকে ভালো করে দেখলে তোমরা যে কোনো উদ্ধৃতিকে সামলে নিতে পারবে। সিন্ধু তীরেতে সমুদ্রকন্যা পদ্মা যে প্রাসাদ সমুদ্র তীরে নির্মাণ করেছিলেন এবং সেই সমুদ্র তীরের পরিবেশ খুব ভালো করে দেখবে। অচেতন কন্যা পদ্মাবতীকে দেখে সমুদ্রকন্যা পদ্মার মনের মধ্যে যে প্রতিক্রিয়া হয়েছিল, তিনি যা অনুমান করেছিলেন, সেটা ভালো করে দেখবে এবং সমুদ্রকন্যা পদ্মা যেভাবে পদ্মাবতীকে পরিচর্যা করে সুস্থ করে তুলেছিলেন সেটা দেখবে। অর্থাৎ সমস্ত কবিতাটাকে তোমরা 3টে অংশে ভাগ করে নাও। প্রথম অংশ সমুদ্রকন্যা পদ্মার উদ্যান এবং প্রাসাদ নির্মাণ, দ্বিতীয় অংশ অচেতন পদ্মাবতীকে দেখে পদ্মার প্রতিক্রিয়া এবং অনুমান, এবং শেষ অংশ পদ্মাবতীর চিকিৎসায় পদ্মা।
খুব গুরুত্ব দিয়ে যে লাইনটাকে তোমরা দেখবে সেটা হচ্ছে পঞ্চকন্যা পাইলা চেতন। এটাকে একটু বেশ ভালো করে মন দিয়ে দেখে রাখবে। আফ্রিকা কবিতার ক্ষেত্রে তোমরা জানো আফ্রিকা কবিতাটাতে আসলে তিনটে অংশ রয়েছে। তিনটে অংশ কি না, প্রথম অংশ রয়েছে সেখানে ভূগোলের সত্য, আফ্রিকা কিভাবে সৃষ্টি হয়েছিল। দ্বিতীয় অংশ হচ্ছে ইতিহাসের সত্য, আফ্রিকা সৃষ্টির পরে সেই আফ্রিকা মহাদেশকে কেন্দ্র করে সভ্য তথাকথিত সভ্য ইউরোপীয় দেশগুলোর যে হিংস্র লালসার প্রকাশ সেটা, এবং শেষ অংশ হচ্ছে অপমানিত আফ্রিকার কাছে সমগ্র মানব সমাজের হয়ে কবির ক্ষমা প্রার্থনা। এই তিনটে অংশ থেকে আলাদা আলাদা প্রশ্ন আসতে পারে। তার মধ্যে যে অংশগুলো বেশি ভালো করে দেখবে সেটা হচ্ছে চিরচিহ্ন দিয়ে গেল তোমার অপমানিত ইতিহাসে, এই অংশটা ভালো করে দেখো। এবং একদম শেষে যেখানটায় রয়েছে সেই হোক তোমার সভ্যতার শেষ পুণ্যবাণী, এই লাইনটাকেও ভালো করে দেখবে। এগুলো বড় প্রশ্নের জন্য। অসুখী একজন কবিতায় তোমরা তারপর যুদ্ধ এলো, যুদ্ধের বর্ণনা, এবং একেবারে শেষ লাইনে আর সেই মেয়েটি আমার অপেক্ষায়, কিংবা তার আগে দেখবে সেই মেয়েটির মৃত্যু হলো না। যুদ্ধের পরিবেশের মধ্যে কিভাবে মেয়েটি বেঁচে ছিল, তার পক্ষে বেঁচে থাকা সম্ভব, এর আলোচনাটা ভালো করে দেখে রাখবে। প্রলয় উল্লাস কবিতায় অজস্র লাইন গুরুত্বপূর্ণ হতে পারে, সেই কারণে আমার পরামর্শ হচ্ছে তোমরা প্রলয় উল্লাস কবিতায় স্বাধীনতার সপক্ষে, পরাধীনতার অবসানকল্পে ইংরেজের বিরুদ্ধে যে বিদ্রোহী চেতনার প্রকাশ নজরুল ঘটিয়েছেন সেটার একটা সারমর্ম করে রাখবে গোটা কবিতাটা জুড়ে। তারপর যে লাইনই আসুক না কেন তোমরা দেখবে ওই অংশের কাছেই তোমরা পৌঁছে যাচ্ছ শেষ পর্যন্ত। এটা হচ্ছে আমাদের কবিতা কেন্দ্রিক আলোচনা। এবার গল্পে যাই। গল্পে তোমাদের খুব গুরুত্বপূর্ণ বহুরূপী। যখন বহুরূপী গল্পটা তোমরা পড়বে, বহুরূপীতে দেখবে যে হরিদার চরিত্রের একটা বৈশিষ্ট্য আছে। সেই বৈশিষ্ট্যটা কি না, তিনি কোনো রকম একঘেয়ে কাজের মধ্যে নিজেকে আটকে রাখতে চান না। তার সেই স্বভাব বৈশিষ্ট্যটা আলাদা করে দেখবে। হরিদার জীবনে নাটকীয় বৈচিত্র্য আছে, সেই বৈচিত্র্যগুলো 1, 2, 3 করে বিভিন্ন বহুরূপী সাজে তিনি যে বৈচিত্র্য সৃষ্টি করেছেন সেই বৈচিত্র্যগুলোর দিকে তাকাবে। সন্ন্যাসীকে দেখে, হিমালয়ের গুহানিবাসী সন্ন্যাসীকে দেখে হরিদার যে প্রতিক্রিয়া হয়েছিল, তিনি যা ভেবেছিলেন সেটা আলোচনা করবে। এবং একেবারে শেষের দিকে যখন জগদীশবাবু হরিদাকে প্রণামী দিয়েছিলেন, সেই প্রণামীটা তিনি প্রত্যাখ্যান করেছিলেন, বলেছিলেন তাতে যে আমার ঢং নষ্ট হয়ে যায়। এই কথার তাৎপর্য কী, কেন তিনি এ কথা বলেছিলেন, আলাদাভাবে বিবেচনায় রাখবে। তার কারণ হরিদা যখন জগদীশবাবুর বাড়িতে গিয়েছিলেন তার কিন্তু লক্ষ্য ছিল বহুরূপী সেজে সেখান থেকে তিনি অনেক টাকা উপার্জন করবেন। তারপরেও মানুষটা সেই টাকা প্রত্যাখ্যান করলেন। সুতরাং তাতে যে আমার ঢং নষ্ট হয়ে যায়, এই লাইনটাকে তোমরা বিশেষ গুরুত্ব দিয়ে দেখবে। বহুরূপী থেকে এইগুলো বিশেষ গুরুত্ব দেবে। এর সঙ্গে পথের দাবি, এটাকেও ভালো করে দেখতে হবে। পথের দাবিতে গিরিশ মহাপাত্রের সাজ পোশাক এবং চেহারা, বাবুটির স্বাস্থ্য গেছে কিন্তু শখ 16 আনাই বজায় আছে, একটা লাইন আছে দেখবে। এই লাইনটাকে খুব ভালো করে দেখে নেবে। দ্বিতীয় আরেকটা জায়গা হচ্ছে স্টেশনের প্ল্যাটফর্মে, যেখানে অপূর্বকে অপমান করা হয়েছিল এবং দেশের লোক অপূর্বর অপমান দেখেও কোনো প্রতিক্রিয়া জানায়নি। সেখানে অপূর্বর মধ্যে যে মর্মযন্ত্রণা সৃষ্টি হয়েছিল সেটা, ওই পর্বটা একটু দেখে নেবে। এবং শেষ পর্যন্ত অপূর্ব ট্রেন যাত্রার অভিজ্ঞতা, একদম গল্পের শেষে আছে অপূর্ব ট্রেন যাত্রার অভিজ্ঞতা, এই অংশটাও ভালো করে দেখবে। এই প্রতিটা অংশ আসলে পড়ার যেটা সুফল সেটা হচ্ছে তোমরা গল্পটাকে পুরোটা পড়ে ফেলছো অংশে অংশে ভাগ করে। এতে করে যে উদ্ধৃতি আসুক না কেন, তোমরা আসলে পুরো গল্পটা যেহেতু পড়ে ফেলছো, তোমরা যে কোনো প্রশ্নের উত্তর দিতে সমর্থ হবে। আর এর সঙ্গে অদল বদল গল্পটাকে ভালো করে দেখতে হবে। মনে রাখতে হবে যে আমাদের যখন কোভিড সমকালে সিলেবাসটাকে কমিয়ে দেওয়া হয়েছিল, সেই রিডিউসড সিলেবাসে অদল বদল বাদ গিয়েছিল। গত বছর যখন সিলেবাসটা আবার তার আগের চেহারায় ফেরত এলো, তখন কিন্তু অদল বদল থেকে কোনো রচনাধর্মী প্রশ্ন আসেনি। সুতরাং এবার আমরা প্রত্যাশা করতে পারি অদল বদল থেকে একটা রচনাধর্মী প্রশ্ন এলেও আসতে পারে। এবং সেখানে অবশ্যই ইসাবের সঙ্গে অমৃতর জামা বদলের ঘটনা, এটা ভালো করে দেখবে। তাতে তার বাবা দেখে ফেলার পর বাবার যে প্রতিক্রিয়া হয়েছিল, সেই অমৃতর জবাব আমাকে একেবারে পাল্টে দিয়েছে, এটা খুব ভালো করে দেখবে। এবং ইসাব আর অমৃতর বন্ধুত্বর মধ্য দিয়ে সাম্প্রদায়িক সম্প্রীতির যে ছবি প্রকাশিত হয়েছে সেটাকেও খুব নজরে রাখবে। এই অংশগুলো যা বলছি এগুলো তোমরা বিশেষভাবে নজর দেবে। কিন্তু আবার বলছি, এই নজর দেওয়ার অর্থ কিন্তু এই নয়
যে এর পাশে অন্য কোনো উদ্ধৃতি, অন্য কোনো গুরুত্বপূর্ণ প্রশ্ন যা তোমাদের চোখে আসছে সেগুলো তোমরা বাদ দিয়ে যাবে। আমরা শুধুমাত্র একটা প্রবণতার সন্ধান করছি, আমরা শুধুমাত্র গত কয়েক বছরের পরীক্ষা দেখে একটা নিরীক্ষা করেছি এবং সেই নিরীক্ষা, সেই পর্যবেক্ষণটা তোমাদের কাছে তুলে ধরছি, এর বেশি কিছু নয়। এবার নাটকের যাই। তোমরা জানো যে নাটক থেকে একমাত্র একটা 4 নম্বরের প্রশ্ন থাকে, গোটা প্রশ্নপত্রে আর কোনো 4 নম্বরের প্রশ্ন থাকে না। এবারে গত বছর যেমন প্রশ্ন এসেছিল তার ভিত্তিতে আমরা গুরুত্বপূর্ণ দিকগুলোকে যদি এইভাবে ভাবি, তাহলে নবাব সিরাজ এবং তার দরবারে আগত ফরাসি প্রতিনিধি মসিয়েলার যে পারস্পরিক কথাবার্তা, ইন্টারাকশন, সেই জায়গাটাকে তোমরা গুরুত্ব দেবে। এবং তারপরে যেখানটায় নবাব সিরাজ তার সভাসদদের বলছে বাংলা শুধু হিন্দুর না, বাংলা শুধু মুসলমানের না, এখানে নবাব সিরাজের মধ্যে যে উদার অসাম্প্রদায়িকতার পরিচয় পাওয়া যাচ্ছে, অংশটাকে গুরুত্ব দিয়ে দেখবে। আর যেটা আমাদের মনে হয় যে এবারে নাটকের জন্য খুব গুরুত্বপূর্ণ হচ্ছে সিরাজউদ্দৌলা নাটকের একেবারে শেষ অংশটা। সেই শেষ অংশটা কি? সেখানে ঘসেটি বেগমের আগমন ঘটছে, ঘসেটি বেগমের সঙ্গে লুৎফা এবং সিরাজের কথাবার্তা চলছে, যার মধ্যে দিয়ে ঘসেটির চরিত্র বৈশিষ্ট্য প্রকাশ পাচ্ছে, তাকে নিয়ে সিরাজ এবং লুৎফার মনোভাব প্রকাশ পাচ্ছে। ওর দৃষ্টিতে বিষ ওর অঙ্গ সঞ্চালনে ভূমিকম্প, একটা কোটেশন আছে দেখবে ঘসেটি বেগম সম্পর্কে, খুব ভালো করে দেখে নেবে এই অংশটা। এবং একদম শেষ, যেখানে হতাশায় কাতর নবাব সিরাজ তার আক্ষেপ জানাচ্ছেন পলাশির প্রান্তরে এবারই হয়তো শেষ যুদ্ধ হতে চলেছে, ওই অংশটা ভালো করে দেখবে। আমার বিশ্বাস যদি এই 4টে অংশ তোমরা ভালো করে দেখো, তাহলে নবাব সিরাজউদ্দৌলা যে নাটক, সেই সিরাজউদ্দৌলা নাটকটা তোমরা অনেকটা কভার করে ফেলতে পারবে। পরবর্তীতে রয়েছে প্রবন্ধ। প্রবন্ধ থেকে 5 নম্বরের একটা বড় প্রশ্ন থাকে। মনে রাখতে হবে এই প্রবন্ধে কিন্তু আমাদের মার্কস পাওয়ার জায়গাটা অনেক সহজ, কারণ সবসময় প্রবন্ধের মধ্যে একটা অবজেক্টিভিটি রয়েছে। প্রবন্ধের উত্তর যখন তোমরা লিখছো সেটা পুরোটাই টেক্সট কেন্দ্রিক হচ্ছে, নিজেদের ব্যাখ্যা বিশ্লেষণের জায়গা নেই। এবং যেখানে নিজেদের ব্যাখ্যা বিশ্লেষণের অবকাশ কম, সেখানেই আমাদের কিন্তু স্কোর করার সুযোগ বেশি। সেই জায়গা থেকে 2টো প্রবন্ধ আমাদের পড়তে হয় এবং 2টো প্রবন্ধ তোমরা জানো বিকল্পে থাকে। সুতরাং আলাদাভাবে আমরা এই কথা বলবো না যে তোমরা বাংলা ভাষায় বিজ্ঞান এটা পড়ো বা তোমরা হারিয়ে যাওয়া কালি কলম পড়ো, দুটোর কোনোটাই আমরা আলাদা করে বাছবো না। 2টো থেকেই প্রশ্ন থাকে, তোমরা তোমাদের পছন্দ মতো একটাকে বেছে নিতে পারো বা 2টোকেই পড়ে যেতে পারো, যে প্রশ্নটা সুবিধাজনক মনে হবে সেই প্রশ্নটা অ্যাটেম্প্ট করবে। এবং এরকম ক্ষেত্রে হারিয়ে যাওয়া কালি কলম, যেটা তোমাদের পাঠ্য বইয়ের প্রথম প্রবন্ধ, সেখানে তোমরা দেখবে কালি তৈরির পদ্ধতি, এটা খুব ভালো করে দেখবে। ফাউন্টেন পেন কেনার যে অভিজ্ঞতা, এটা খুব ভালো করে দেখবে। লিপিকরদের নিয়ে একটা অংশ আছে, ওই অংশটা ভালো করে দেখবে। এই 3টে অংশ যদি তোমরা খুব ভালো করে দেখো, তাহলে আমার মনে হয় যে হারিয়ে যাওয়া কালি কলমের এবছরের যে সম্ভাব্য গুরুত্বপূর্ণ জায়গাগুলো, সেগুলো আমরা নজর দিতে পারলাম। বাংলা ভাষায় বিজ্ঞান চর্চা, এটাও একটা খুব সুন্দর প্রবন্ধ। এখানে তোমরা যেটা করতে পারো সেটা হচ্ছে বাংলা ভাষায় বিজ্ঞান চর্চার ক্ষেত্রে লেখক নানা রকম বাধার কথা বলেছেন, সেই বাধাগুলোকে তোমরা একসঙ্গে দেখে রাখবে। এটা গোটা প্রবন্ধ ভিত্তিক আলোচনা হবে, কিন্তু এই প্রশ্নটা অতীতে এসেছে এবং এবছরের জন্য যথেষ্ট গুরুত্বপূর্ণ। দ্বিতীয়ত তোমরা যেটা করবে, একদম শেষের দিকে দেখবে যে শব্দের ত্রিবিধ ক্ষমতা, ত্রিবিধ শক্তির কথা আছে, অভিধা, লক্ষণা, ব্যঞ্জনা, এর একটা ব্যাখ্যাভিত্তিক আলোচনা তোমরা করে রাখবে। এছাড়া গোটা প্রবন্ধটা মন দিয়ে পড়বে। আমার বিশ্বাস প্রবন্ধ তোমাদের কাছে খুবই সহজ হবে এবং তোমরা প্রবন্ধটাকে ভালো করে সামলে দেবে এবং সামলে দেওয়া দরকার, কারণ এখান থেকে তোমাদের নম্বর তুলে আনতে হবে। এইগুলো হচ্ছে আমাদের মূল পাঠ্য বই কেন্দ্রিক রচনা বা আলোচনা। এরপর যেটা আসবে সেটা হচ্ছে সহায়ক পাঠ কোনি। কোনি একটা বড় বই এবং এখান থেকে অজস্র প্রশ্ন হতে পারে, ফলে কোনির কোনো নির্দিষ্ট পংক্তিভিত্তিক আলোচনা করা বা সেই বিষয়ে তোমাদেরকে কোনো রকমভাবে অবগত করা, এটা খুবই ঝুঁকিপূর্ণ হয়ে যাবে। এবং আমার ব্যক্তিগত বিচার বিশ্লেষণে যদি আমরা কোনি বইটাকে ঠিকঠাক করে পড়াশুনো করি, তাহলে গুরুত্বপূর্ণ লাইন বেছে নিই, তাহলে অন্ততপক্ষে 50 থেকে 60টা প্রশ্ন সেখান থেকে তৈরি হতে পারে। সেই জায়গা থেকে আলাদা করে 3-4টে প্রশ্নের কথা বলে দেয়া মানে আসলে তোমাদেরকে বিভ্রান্ত করা, সেটা কখনোই করব না। কিন্তু তার মধ্যেও কয়েকটা জায়গা গত কয়েক বছরের পরীক্ষার ভিত্তিতে আলাদা করে দেখতে বলবো। যেমন মূল উপন্যাসের যে 2য় অধ্যায়টা আছে, সেখানে লীলাবতীর একটা কাহিনী রয়েছে, লীলাবতী এবং প্রজাপতি, ওই কাহিনীটা খুব ভালো করে দেখবে। খুব ভালো করে দেখবে যেখানে কোনিকে নিয়ে ক্ষিতীশ কঠোর অনুশীলনে মগ্ন হয়ে রয়েছে
এবং যন্ত্রণাটাকে জয় করার কথা বলছে, সেই অংশটা ভালো করে দেখবে। এবং বিষ্ণুধর এর সঙ্গে ক্ষিতীশের যে কথাবার্তা, যেখানে সে তাকে অ্যাপোলোর সভাপতি হওয়ার প্রস্তাব দিচ্ছে এবং বিষ্ণুধর টাকা দিতে রাজি না হয়, তাকে নানা রকমভাবে সে নিজের মতের পক্ষে নিয়ে আসার চেষ্টা চালাচ্ছে, বিষ্ণুধর চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে, এই অংশটা বেশ ভালো করে দেখে নেবে। এর সঙ্গে যে প্রশ্নটা এবছর তোমরা দেখবে টেস্ট পেপারে খুব বেশি করে আসছে, অধিকাংশ স্কুলের পরীক্ষাতে পাওয়া যাচ্ছে, তোমরা নিজেরাও নিশ্চয়ই সেই প্রশ্নটার কথা ভেবেছো, সেটা হচ্ছে ফাইট কোনি ফাইট। এই লাইনটা বা এই লাইনটার বিকল্পে একটা ফ্ল্যাট কোয়েশ্চেন, সেটা হচ্ছে দারিদ্র্য এবং বঞ্চনার বিরুদ্ধে কোনির যে জীবন সংগ্রাম। দুটো প্রশ্নের উত্তর আসলে একই জায়গায় পৌঁছাবে। এই প্রশ্নটাও খুব ভালো করে দেখবে। আমার বিশ্বাস যে এই অংশগুলো যদি তোমরা কোনি থেকে পড়ো, তাহলে তোমাদের হয়তো কিছুটা প্রশ্নের কাঠিন্যের জায়গাটা সহজ হয়ে যেতে পারে। তবুও বলছি, খুব ভালো করে টেক্সট পড়বে, গল্পটাকে ছবির মতো মনের মধ্যে রাখবে। কোনি একটা অসাধারণ উপন্যাস, সিনেমার মতো উপন্যাস, এবং ঘটনাক্রমে এই উপন্যাসটা নিয়ে সিনেমাও হয়েছে। সুতরাং তোমরা যদি উপন্যাসটাকে পড়ো, তাহলে উপন্যাসটা ছবির মতোই তোমাদের মনের মধ্যে থেকে যাবে। সেক্ষেত্রে উত্তর করতে তোমাদের সুবিধা হবে বলে মনে হয়। নেক্সট যে জায়গাটায় আমরা যাব সেটা হচ্ছে বঙ্গানুবাদ। আমরা টেক্সট বা পাঠ্যভিত্তিক আলোচনা থেকে চলে এলাম এবার আমাদের নিজস্ব লেখালেখির জায়গা। বঙ্গানুবাদের ক্ষেত্রে সাধারণত যে প্রবণতা আমরা দেখতে পাই মাধ্যমিকে, সেটা হচ্ছে 4টে সেন্টেন্স থাকে এবং তোমরা প্রশ্নপত্রে দেখতে পাও না সেখানে একসঙ্গে 4 নম্বর থাকে, কিন্তু আসলে পরীক্ষকদের কাছে যে বার্তা যায় সেটা হচ্ছে প্রতিটা সেন্টেন্সের জন্য আলাদা করে নম্বর থাকে। যেহেতু ইদানিংকালে মাধ্যমিকে আমরা দেখছি 4টে সেন্টেন্স নিয়েই ওই প্যাসেজটা তৈরি হচ্ছে, সেক্ষেত্রে ধরে নেওয়া যেতে পারে যে প্রতিটা বাক্যের জন্য একটা করে নম্বর বরাদ্দ থাকছে। এক্ষেত্রে তোমাদেরকে আমি বলবো যে তোমরা পরীক্ষক যাতে ঠিকঠাক করে নম্বরটা দিতে পারেন, তাকে দেওয়ার সুযোগ করে দেওয়ার জন্য তোমরা প্রত্যেকটা উত্তর শুরু করবে, প্রত্যেকটা সেন্টেন্সের বাংলা শুরু করবে একটা নতুন বাক্যে এবং বুলেট বা বক্স দিয়ে, যাতে করে পরীক্ষক বুঝে নিতে পারেন যে একটা বাক্য শেষ হচ্ছে। মানে ধরা যাক প্রথম বাক্যের বাংলা করতে তোমার লাগলো 1.5 লাইন, তার মানে তুমি কিন্তু দ্বিতীয় বাক্যের বাংলা শুরু করছো 3য় লাইন থেকে। এটা মনে রাখবে এবং এভাবেই লিখবে। যদি এমন হয় যে কখনো দেখা গেল কোনো বঙ্গানুবাদের ক্ষেত্রে তোমার কোনো শব্দের অর্থ জানা নেই, তুমি কি করবে না? এক হচ্ছে সেই জায়গাটা ফাঁকা রাখবে না, 2 হচ্ছে সেই ইংরাজি শব্দটাকে বাংলা করে বসিয়ে দেবে না। তুমি সেই শব্দটার আগের বা পরের শব্দগুলোর মানে জানো, তার ভিত্তিতে তুমি একটা অনুমান ভিত্তিক অর্থ সেখানে লিখবে। সেটা ভুল হতে পারে, ঠিক হতে পারে, কিন্তু তুমি বাংলা বাক্যে অর্থটাকে পরিষ্কার করে লিখে আসবে। তোমরা জানবে যে আমাদের যে বঙ্গানুবাদ মাধ্যমিকে রয়েছে সেটা ভাবানুবাদ, আক্ষরিক অনুবাদ নয়। সুতরাং সেখানে ওই যদি কর্তা, কর্ম, ক্রিয়ার অন্বয় পাল্টে যায় কোনো সমস্যা নেই। তোমরা যদি মূল বক্তব্যটাকে তুলে আনতে পারো তাহলেই হবে। বঙ্গানুবাদ আরেকটা জায়গা যেখানে কিন্তু তোমরা পুরো নম্বরটা তুলে নিতে পারো। নেক্সট হচ্ছে নির্মিতির পোর্শন। যে নির্মিতির পোর্শনে আমাদের 2টো থাকে, প্রতিবেদন আর তার সঙ্গে হচ্ছে সংলাপ। এটা আইদার অর থাকে। এখানে এমন নয় যে তোমরা আগে থেকে ঠিক করে যাবে আমি প্রতিবেদন লিখব বা আমি সংলাপ লিখব। জানবে দুটোই স্কোরিং, কিন্তু তোমরা তো জানো না তোমাদের কাছে কোন প্রতিবেদন আসছে বা কোন সংলাপ আসছে। সুতরাং তোমরা কিভাবে প্রতিবেদন লিখতে হয়, কিভাবে সংলাপ লিখতে হয় সেগুলো শিখে যাও। যে বিষয়বস্তুটা দেখবে প্রশ্নপত্রে তোমাদের আয়ত্তের মধ্যে থাকছে, তোমরা সেই বিষয়টাতেই উত্তর করবে। সেটা প্রতিবেদন হলে প্রতিবেদন, সংলাপ হলে সংলাপ। এবং এগুলো লেখার কিছু নির্দিষ্ট নিয়ম আছে, সেটা আমি পরের পর্বে তোমাদের সঙ্গে আলোচনায় যাচ্ছি। কিন্তু প্রতিবেদন বা সংলাপ এর কোনো সাজেশন হয় না। কিন্তু ইদানিংকালে তোমরা দেখছো যে প্রতিবেদন বা সংলাপ দুটোই হচ্ছে কোনো সাম্প্রতিক বিষয়ভিত্তিক, যার সঙ্গে কোনো না কোনোভাবে আমাদের সমাজ, আমাদের পারিপার্শ্ব, আমাদের সমকাল জড়িয়ে আছে। এরকম কোনো বিষয় নিয়ে প্রতিবেদন বা সংলাপ আসছে, তোমরা সেভাবেই তৈরি হবে। রচনা, এটা নিয়ে তোমাদের খুব মাথা ব্যথার একটা কারণ থাকে, কারণ এটা একমাত্র জায়গা যেখানে 10 নম্বর থাকে। এবং এটাও ঠিক যে রচনা হচ্ছে একমাত্র জায়গা যেখানে তোমাদের নিজস্ব লেখার কিছু সুযোগ আছে। মানে আমি বলতে চাইছি তোমাদের সৃজনশীলতার সুযোগ আছে। রচনা আগে আমরা জেনে নিই যে কোন কোন বিষয়কে গুরুত্ব দেওয়া যেতে পারে। সাধারণভাবে মাধ্যমিক পরীক্ষাতে একটা রচনা বিজ্ঞান ভিত্তিক থাকে, এবং সেই বিজ্ঞান ভিত্তিক রচনা গত বছর যেহেতু কুসংস্কার ও বিজ্ঞান এরকম একটা রচনা এসেছিল, সুতরাং এবার খুব
চলিত যে রচনা, দৈনন্দিন জীবনে বিজ্ঞান, বিজ্ঞান আশীর্বাদ অভিশাপ, এই সমস্ত দেখবে। তার সঙ্গে আধুনিক জীবনে কম্পিউটারের ভূমিকা, ইন্টারনেটের ভূমিকা, এগুলো একটু দেখে রাখবে। বিজ্ঞান থেকে এই রচনাগুলো করলেই হবে। একজন শ্রেষ্ঠ বাঙালি বিজ্ঞানী, এটাও একটু দেখে রাখতে পারো। আর যে রচনা দুটো আমি বলবো একটু আলাদা করে গুরুত্ব দেওয়ার কথা, এটা আমি কেন বলছি, সেটা হচ্ছে বিভিন্ন স্কুলের যে পরীক্ষা হয়েছে, যে টেস্ট পেপার ইতিমধ্যে তোমাদের হাতে পৌঁছেছে বা পৌঁছাতে চলেছে, সেই টেস্ট পেপারে দেখবে প্রতিটা টেস্ট পেপারেই এই মানে অধিকাংশ টেস্ট পেপারে তোমরা এই রচনাটা পাবে। সেটা হচ্ছে বাংলার উৎসব বা উৎসবের প্রয়োজনীয়তা। দুটো আলাদা রচনা, কিন্তু দুটো রচনাই তৈরি রাখবে। উৎসব, উৎসবের বাংলার উৎসব, উৎসবের প্রয়োজনীয়তা, মেলার গুরুত্ব, তোমার দেখা একটা মেলা, এই কেন্দ্রিক প্রস্তুতি একটা থাকা দরকার। রচনার শেষ যেটা থাকে, 4টে রচনা থাকে, তো 4টে রচনার যে শেষ রচনাটা থাকে সেটা হচ্ছে অভিজ্ঞতা নির্ভর রচনা। ধরে নিলাম যে তোমাদের বাকি 3টে রচনার কোনোটাই আসলে তোমাদের প্রস্তুতি নেই, বা তোমরা ভাবছো পরীক্ষার হলে বসে কিন্তু সঠিক জায়গায় পৌঁছাতে পারছো না, তখন তোমরা কোন রচনাটা লিখবে? শেষ রচনাটা, যেটা অভিজ্ঞতা নির্ভর রচনা। মানে তোমার একটা বেড়ানোর অভিজ্ঞতা, তোমার অভিজ্ঞতায় থাকা একটা স্মরণীয় দিন, একটা গ্রীষ্মের দুপুর, একটা শীতের সকাল, এরকম রচনা। যে অভিজ্ঞতার সঙ্গে তুমি আষ্টেপৃষ্ঠে জড়িয়ে আছো, সে রচনা লিখতে তোমার অসুবিধা হওয়ার কথা না। তো এটা হচ্ছে আমাদের সামগ্রিক পর্যবেক্ষণ, কোন কোন বিষয়কে তোমরা গুরুত্ব দেবে এবারের মাধ্যমিক পরীক্ষার জন্য। আমরা আমাদের দ্বিতীয় পর্বে যে আলোচনাটায় যাব, যে শুধু গুরুত্ব দিলাম, তৈরি হলাম, সেটুকুই তো যথেষ্ট নয়। আমরা কিভাবে নিজেদেরকে উপস্থাপন করব, যে উপস্থাপন আসলে আমার উত্তরের সঙ্গে আরেকটি ছাত্রের উত্তরকে আলাদা করে দেবে, এটা আমাদের আলোচনার দ্বিতীয় পর্ব। আলোচনার এই দ্বিতীয় পর্বে আমরা আলোচনা করছি কিভাবে তোমরা নিজেদের উত্তরকে উপস্থাপন করবে, কিভাবে তোমাদের রচনাপত্রটাকে পরীক্ষকের কাছে মনোগ্রাহী এবং বস্তুনিষ্ঠ করে তুলবে। আমরা এক এক করে ধরি। প্রথম তোমাদের আছে এমসিকিউ। এমসিকিউ এর ক্ষেত্রে আলাদা করে বলার কিছু নেই। এই যে বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন, এটা যখন তোমরা লিখবে শুধু একটা কথাই বলবো, যে অপশনটা তোমরা তুলে দিচ্ছ উত্তরে, সেখানে শুধুমাত্র দাগ নম্বরটুকু লিখবে না, সঙ্গে যে অপশনটা থাকছে সেই অপশনটাও লিখবে। ধরা যাক 1-এর ঘ উত্তরটা ঠিক, শুধু 1-এর ঘ লিখলে না, তার সঙ্গে সেই ঘয়ে হয়তো লেখা আছে অমৃত, এই শব্দটা, ওই শব্দটাকেও লিখবে। এটা কিন্তু খুব মনে রাখবে, কারণ আমাদের অনেকেরই হাতের লেখায় খ এবং ঘয়ের মধ্যে একটা সমস্যা তৈরি হয়। তার ফলে কি হতে পারে, আমি খ বা ঘ লিখলাম, আমি উত্তরটা ঠিক লিখলাম, নম্বরটা পেলাম না, এই ভ্রান্তি যেন না থাকে। তারপর এসএ কিউ এর ক্ষেত্রে একেবারে টু দ্য টেক্সট আনসার করবে। এসএ কিউ এর প্রশ্ন সেভাবেই আসে যেখানে নিজস্ব ব্যাখ্যা বিশ্লেষণের কোনো সুযোগ থাকে না, সুতরাং খুঁটিয়ে টেক্সট পড়তে হবে। একেবারে এটাই হচ্ছে প্রাথমিক এবং একমাত্র পরামর্শ, যে এমসিকিউ এসএ কিউ এ পুরো নম্বর পেতে গেলে টেক্সট পড়তে হবে, কোনো সাজেশন নয়, কোনো সহায়ক পাঠ নয়। একেবারে যে যত ভালো টেক্সট পড়তে পারবে, দরকার হলে এই প্রস্তুতির শেষ পর্বে তোমরা যদি বন্ধুদের ছোট ছোট গ্রুপ করে একটা গ্রুপ ডিসকাশন করতে পারো এমসিকিউ এসএ কিউ নিয়ে, তাহলে কিন্তু তোমরা আরও ভালো করে তৈরি করতে পারবে। পড়াটাকে যতটা আনন্দের জায়গায় নিয়ে যেতে পারবে, ততটাই পড়াটার ভিতরে তোমরা যেতে পারবে এবং নিখুঁত হতে পারবে। এসএ কিউ এর ক্ষেত্রে একটা প্রশ্ন প্রায়ই আসে আমাদের কাছে, ছেলেমেয়েরা জানতে চায় যে এখানে কি সোর্স মেনশন করা খুব জরুরি? একেবারেই জরুরি নয়, বরং একেবারে লিখতেই হবে না। এটা পর্ষদের নিয়ম যে এখানে কোনো রকমভাবেই যিনি গল্পকার বা কবি, তার গল্প বা কবিতার নাম দেওয়ার প্রয়োজন নেই। এসএ কিউ এর ক্ষেত্রে তাহলে আমার পরামর্শ হচ্ছে তোমরা টু দ্য টেক্সট আনসার করবে, 20টা শব্দে উত্তর করা, তার মধ্যেই থাকার চেষ্টা করবে। শব্দ সংখ্যাটা এই প্রসঙ্গে একটু বলে নিই, যে তোমাদের 1 নম্বরের প্রশ্নের ক্ষেত্রে 20টা শব্দ, 3 নম্বরের প্রশ্নের ক্ষেত্রে 60টা শব্দ, 4 নম্বরের ক্ষেত্রে 125টা শব্দ, 5 নম্বরের ক্ষেত্রে 150 শব্দ, এবং রচনার ক্ষেত্রে 400 শব্দে তোমাদের উত্তর করতে হয়। পর্ষদের যে নিয়ম রয়েছে সেখানে সবসময় এটা 10% শিথিলযোগ্য, মানে যে শব্দ সংখ্যা প্রশ্নপত্রে বলে দেয়া থাকবে তোমরা তার 10% কম বা 10% বেশি লিখতে পারো। সুতরাং উত্তর লেখার শুরু থেকেই আমার শব্দ নিয়ে যেন মাথা ভারী না হয়ে যায়, আমি ওই দিকে মন দিতে গিয়ে যেন কখনোই আমার মূল উত্তরটাকে নষ্ট করে না ফেলি, এটা মাথায় রাখবে। কেন এই শব্দ সংখ্যা বলে দেয়া হয়েছে তারও একটা নির্দিষ্ট কারণ রয়েছে, সেটা হচ্ছে অনেক সময়ই দেখা যায় যে সাহিত্য বিষয়ে অকারণ অপ্রাসঙ্গিক কথা বলার একটা প্রবণতা থাকে।
অতিকথনের একটা প্রবণতা থাকে, যাতে করে ছেলেমেয়েরা সেই অতিকথনের জায়গায় না যায়, তাই এই শব্দ সংখ্যাটা দেয়া হয়েছে। এবং 10% শিথিলযোগ্য মানে তোমরা মুক্ত মনে একেবারে ভয়ডরহীনভাবে উত্তর করবে, সেখানে শব্দ সংখ্যা নিয়ে খুব বেশি ভাবার দরকার নেই। 3 নম্বরের প্রশ্নের ক্ষেত্রে যখন আমরা যাচ্ছি, এই 3 নম্বরের প্রশ্ন, এখানে তোমাদের সাধারণত যে নিয়ম আছে, আমাদের যে পাঠ্যক্রম বিষয় বিশেষজ্ঞ কমিটি ছিল তাদের যা সুপারিশ ছিল, সেটা হচ্ছে এখানে একটা মার্কস ডিভিশন থাকবে 1+2, এবং সেটাই সাধারণত থাকে। কখনো কখনো তবুও দেখা যায় যে 3 নম্বরের একেবারে স্ট্রেট একটা প্রশ্ন চলে এলো। সেক্ষেত্রে আমার পরামর্শ হচ্ছে তোমরা সবসময় যে প্রশ্নে মার্কস ডিভিশন আছে সেই প্রশ্ন লেখার চেষ্টা করবে, কারণ তাতে পুরো নম্বরটা পাওয়া যাবে। 1+2 যদি থাকে সেখানে তুমি যে নম্বর পাবে, আর স্ট্রেট 3 এখানে কিন্তু তুমি পুরো নম্বর নাও পেতে পারো। সুতরাং এরকম করবে। আর প্রশ্নের ক্ষেত্রে সবসময় যেটা চেষ্টা করবে, যে প্রশ্নগুলোর মধ্যে একটা অবজেক্টিভ দৃষ্টিভঙ্গি আছে, মানে টেক্সট ভিত্তিক প্রশ্ন হচ্ছে, যেখানে নিজস্ব ব্যাখ্যা বিচার বিশ্লেষণের অবকাশ কম, সেই ধরনের প্রশ্ন লিখবে। সাহিত্যের মাস্টারমশাই হিসেবে নিশ্চয়ই আমরা চাইব যে তোমাদের সৃষ্টিশীলতা, তোমাদের নিজেদের ভেতরকার যে সৃজনশীলতা সেটা প্রকাশ পাক, কিন্তু সেই সঙ্গে সঙ্গে মাস্টারমশাই হিসেবে এটাও আমাদের চাইতে হবে যে আমরা যখন একটা বড় পরীক্ষা দিতে চাইছি, যে সাফল্যটা আমরা প্রত্যাশা করছি সেই সাফল্যের ভিত্তি কিন্তু আসলে নম্বর, এবং সেই নম্বর পাওয়ার ক্ষেত্রে আমাদের সবসময় এমন প্রশ্ন বাছাই করতে হবে যেখানে প্রশ্নের মধ্যে অবজেক্টিভিটি যথেষ্ট পরিমাণে আছে। প্রশ্ন বাছাই কিন্তু নম্বর পাওয়ার ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ দিক। দ্বিতীয় কথা হচ্ছে সেটা হলো যে তোমরা কিছু কিছু গল্প বা কবিতা আছে, যে গল্প কবিতাগুলোকে বেশ গুরুত্ব দিয়ে দেখবে নম্বর পাওয়ার জন্য। আমি যেই বলেছিলাম অবজেক্টিভ দৃষ্টিভঙ্গি, কবিতার ক্ষেত্রে বিশেষত, যেমন আমি বলছি সিন্ধু তীরে বা অভিষেক, এই ধরনের কবিতা কিন্তু বেশি স্কোরিং। অসুখী একজন বা আয় আরও বেঁধে বেঁধে থাকি কবিতা পড়তে অসম্ভব ভালো লাগে, অত্যন্ত প্রিয় কবিতা আমাদের। এবং বাংলা সাহিত্যের যদি আমরা কয়েকটা ভালো কবিতা বলি, তার মধ্যেই কবিতাগুলো অন্তর্ভুক্ত হয়ে যেতে পারে। কিন্তু যখন আমি উত্তর করছি, সেই উত্তরে আমার ভাবনার সঙ্গে পরীক্ষকের ভাবনা আলাদা হয়ে যেতে পারে, এবং তখন কিন্তু আমার মার্কসে সেটা প্রভাব পড়তে পারে। সেই কারণেই আমরা অভিষেক, সিন্ধু তীরে, এমনকি আফ্রিকা, এমনকি প্রলয় উল্লাস, এই কবিতাগুলোকে বেছে নেব আগে, তারপরে আমরা যাব অসুখী একজন আয় আরও বেঁধে বেঁধে থাকি এই ধরনের কবিতাতে। আর তারপরে যে কথাটা তোমাদেরকে বলার আছে সেটা হচ্ছে বড় প্রশ্নের ক্ষেত্রেও তোমরা তথ্য বা কাহিনী ভিত্তিক জায়গায় যাবে। চরিত্র বা ফ্ল্যাট কোয়েশ্চেন, চরিত্র বিশ্লেষণ, ফ্ল্যাট কোয়েশ্চেন, এগুলো সাধারণত আসে না পরীক্ষাতে, আসার কথা নয়, কিন্তু তারপরেও কখনো কখনো আমরা দেখেছি এসেছে, মাধ্যমিকেও এসেছে। যদি আসে তখন তোমরা এই ধরনের আলোচনাগুলোকে একটু পয়েন্ট ভিত্তিক করবে, সাব হেডিং করবে, করে করে এক একটা নির্দিষ্ট বিষয়কে ধরে তার আলোচনা, পর্যালোচনা, ব্যাখ্যা বিশ্লেষণ করবে, সেটা অনেক ভালো হবে। বঙ্গানুবাদের ক্ষেত্রে আমরা বলে দিয়েছি তোমাদেরকে যে বুলেট দিয়ে তারপরে তোমরা প্রত্যেকটা সেন্টেন্সের বাংলা মানে করবে। নির্মিতি যখন তোমরা করবে, তোমরা ফরম্যাটটা ঠিক রাখবে। মনে রাখবে, যদি তোমাদের বিষয় কিছুটা দুর্বল হয়, ফরম্যাট যদি ঠিক থাকে, তাহলে কিন্তু কিছু নম্বর তোমরা পাবে। এই জায়গাতে তোমাদের সংলাপের ক্ষেত্রে কয়েকটা কথা বলে দিই, যে সংলাপ যখন তোমরা লিখছো, কোথাও কোথাও এটা দেখা যায় যে সংলাপের বিষয়টাকে প্রথম তোমরা লিখলে, তারপরে তার একটা পটভূমি লেখার প্রবণতা থাকে, একটা ব্র্যাকেটের মধ্যে এই সময় এই জায়গা, সেখানে দুই বন্ধুর দেখা হলো, ইত্যাদি ইত্যাদি। এটা লেখার কোনো দরকার নেই। তোমরা সোজাসুজি সংলাপে প্রবেশ করবে, শুধুমাত্র একটা সংলাপ ব্যবহার করবে যে মূল যে বিষয়টা দেওয়া হচ্ছে সেই বিষয়টার ভিতরে ঢোকার জন্য, তারপরেই বিষয়ের আলোচনায় চলে যাবে। যখন সংলাপ লিখবে তখন চেষ্টা করবে সাধারণভাবে বিভিন্ন রকম সংলাপের মিশ্রণ ঘটাতে। দীর্ঘ সংলাপ হয়তো একটা থাকবে, অতি দীর্ঘ সংলাপ একটা থাকবে, একটা সংলাপ এক সেন্টেন্সের সংলাপ বেশি থাকবে, এমনকি কিছু কিছু অসম্পূর্ণ সংলাপও লিখবে। এই অসম্পূর্ণ সংলাপ আসলে গোটা আলোচনাটাকে জীবন্ত করে তোলে। যখন তোমরা দেখবে যে দুই বন্ধু কথা বলি আমরা, তখন আসলে একজন বন্ধুর বেশি কথা বলার প্রবণতা থাকে, সে আরেকজনকে টপকে যায়, তাকে থামতে দেয় না, তার আগেই নিজে কথা বলা শুরু করে। তার মানে কি হলো, দেখ এই বিষয়টায় আমি বলছি, এই অবধি বললো, বলার সঙ্গে সঙ্গে দ্বিতীয়জন হয়তো বলতে শুরু করলো, তুই আর কি বলবি, আমি যেটা বলছি শোন। এই যে আলোচনার ধরন, এই যে কথা বলার ধরন, এটা সংলাপকে জীবন্ত করে তুলবে। তার মানে কিছু সংলাপ রাখবে অসম্পূর্ণ সংলাপ, মানে ড্যাশ দিয়ে বা ডট ডট দিয়ে ছেড়ে দেবে, তারপর আরেকটা সংলাপ শুরু করবে। সুতরাং সব রকম সংলাপের একটা মিশ্রণ যেন সংলাপের মধ্যে থাকে। আর পুরো উত্তরপত্র,
সেটা লেখা হবে কিভাবে? পুরো উত্তরপত্র লেখা হবে একদম কথ্য চলিত ভাষায়। মনে রাখবে, সেই দিন এখন আর নেই যখন আমরা তৎসম শব্দবহুল অভিধান ঘেঁটে ঘেঁটে শব্দ ব্যবহার করব আমাদের রচনায়, যার মানে বুঝতে গেলে পরীক্ষককে আবার অভিধানের সাহায্য নিতে হবে। এরকম লেখার দিন নেই। আমরা যে ভাষায় কথা বলি সেই ভাষাটাকে কত মিষ্টি করে, কত সুন্দর করে আমরা উপস্থাপন করতে পারছি, তার উপরেই কিন্তু আমাদের মুনশিয়ানা নির্ভর করছে। আর যে কোনো ধরনের উত্তরের ক্ষেত্রে রচনাধর্মী প্রশ্নের যে কোনো উত্তরে টেক্সট থেকে একটা বা দুটো কোট ব্যবহার করতে পারো। সম্পূর্ণ উদ্ধৃতি মানে একটা সেন্টেন্স উইদিন ডাবল কোটেশন মার্ক, বা চূর্ণ উদ্ধৃতি মানে দুটো তিনটে শব্দে একটা ভাঙা উদ্ধৃতি, সেটাও ব্যবহার করতে পারো সিঙ্গল কোটেশন মার্কে। এগুলো কিন্তু তোমার স্কোরকে বাড়িয়ে দেবে। পরীক্ষক বুঝতে পারবেন যে তোমার পড়াটা পুরোটাই টেক্সট ভিত্তিক, পাঠ্য বই আসলে তোমার আলোচনার বিষয়। তারপর উৎস আলোচনা করছিলাম আমরা একটা সময়। 1 নম্বরের প্রশ্নের ক্ষেত্রে উৎস দেওয়ার দরকার নেই। 3 নম্বরের প্রশ্নের ক্ষেত্রে উৎস দিতে পারো, নাও দিতে পারো। দেখে নেবে যে 60টা শব্দ হচ্ছে তোমাদের সীমা। যদি দেখো যে এমন প্রশ্ন উত্তর চাওয়া হয়েছে যেখানে তোমাদের উত্তরটা তাড়াতাড়ি শেষ হচ্ছে, সেখানে উৎস দিতে পারো, না হলে নাও দিতে পারো। কিন্তু 5 নম্বর রচনাধর্মীতে উৎস বাধ্যতামূলক। সেখানে কোন গল্প, কোন কবিতা থেকে এটা নেওয়া হয়েছে, কবি বা গল্পকারের নাম, প্রাবন্ধিকের নাম, প্রবন্ধের নাম, এগুলো সব কিছুই বলে দিতে হবে। আর এই আলোচনার পরবর্তীতে যে কথাটা বলবো, শেষ যে কথায় আমরা পৌঁছাতে চাইছি, সেটা হচ্ছে যে আসলে পরীক্ষা বিষয়টাকে পরীক্ষা ভেবো না। তোমরা সহজভাবে তোমাদের দৈনন্দিন জীবন চর্চার মধ্যে পড়াশুনোটাকে রাখো। পরীক্ষা আর কিছু নয়, তোমরা যে অভ্যাসের মধ্যে থেকেছো সেই অভ্যাসটা, সেই প্রস্তুতিটা কতটা হয়েছে তার একটা পর্যালোচনা, মূল্যায়ন। পরীক্ষা মানে আসলে জীবনের কোনো রকম শেষ নয়, আসলে আরেকটা জীবনের শুরু। এবং সেই জায়গা থেকে তোমরা প্রস্তুতি নাও। আমার বিশ্বাস আমরা যে আলোচনা করলাম সেই আলোচনাগুলোকে যদি তোমরা অনুসরণ করো, আবারও বলছি, এই আলোচনাটা আসলে তোমাদের মনের মধ্যে তোমাদের পাঠ্য বিষয়, তোমাদের পরীক্ষা নিয়ে শুধুমাত্র কিছু আলো ফেলার জন্য করা হয়েছে। এটা কোনো সাজেশন নয়। এবং তোমরা যদি এই আলোচনাকে অনুসরণ করো, আমার ধারণা উপকৃত হবে তোমরা। তোমাদের সকলের ভালো হোক, পরীক্ষা ভালো হোক, এই প্রত্যাশা জানিয়ে শেষ করছি।